আচ্ছা, প্রথমে আমরা দেখছি হোয়াট ইজ টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ কি, ধরো 5 টাকা করে 4 কেজি কোনো জিনিস বিক্রি করেছে, বা ধরো 10 টাকা করে 15 ইউনিট বিক্রি করেছে, তাহলে টোটাল রেভিনিউ কী হবে? ₹10 ইন্টু 15 ইউনিটস 150। টোটাল রেভিনিউ প্রাইস ইন্টু কোয়ান্টিটি। টোটাল রেভিনিউ প্রাইস ইন্টু কোয়ান্টিটি। প্রাইস ₹10, কোয়ান্টিটি 15 ইউনিটস 150। হোয়াট ইজ অ্যাভারেজ রেভিনিউ? অ্যাভারেজ রেভিনিউ ইজ amount of money received by a firm per unit, তার মানে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ সেল, কিউ, দ্যাট ইজ টোটাল রেভিনিউ বাই কিউ। তো টোটাল রেভিনিউ কি না, পি ইন্টু কিউ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ডিভাইডেড বাই কিউ, কিউ কিউ কেটে গেল, তাহলে কি রইল? পি। টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ ইজ অ্যাভারেজ রেভিনিউ। তো এখানে দেখো, এখানে তার অ্যাভারেজ রেভিনিউ আর প্রাইস হচ্ছে সমান। তার মানে এখানে কি বলেছিলাম, 5 টাকা করে 4 কেজি বিক্রি হয়েছে, তাহলে কত প্রাইসটা ছিল? 5 ইন্টু 4, মানে 4 5 20, ডিভাইডেড বাই 4, 5, তার মানে এই প্রাইসটাই চলে এসেছে। তাহলে অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু পি হয়ে যাবে। মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ হচ্ছে চেঞ্জ ইন রেভিনিউ বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। 1 ইউনিট বিক্রির পরিবর্তন ঘটলে আয়ের যে পরিবর্তন ঘটে, দ্য চেঞ্জ ইন রেভিনিউ ডিউ টু দ্য চেঞ্জ ইন 1 ইউনিট অফ সেল, যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। আরেকভাবে বলা যায় nth ইউনিটের মার্জিনাল রেভিনিউ কি না, টোটাল রেভিনিউ nth ইউনিটের আর ঠিক তার আগের ইউনিটের টোটাল রেভিনিউ, এই দুটোর যে ডিফারেন্স হবে সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। আমরা রিলেশনটা দেখি, মোট আয়, গড় আয় আর প্রান্তিক আয়, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ। আচ্ছা, ধরে নিচ্ছি এটা পূর্ণ প্রতিযোগিতার বাজার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, ঠিক আছে? তাহলে প্রথমে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট, প্রাইস একদম স্ট্যান্ডার্ড আছে 10 টাকা করে। তাহলে টোটাল রেভিনিউ কী হচ্ছে? প্রাইস ইন্টু কোয়ান্টিটি, 10 10, 10 দুগুণে 20, এটা হয়ে গেছে টোটাল রেভিনিউ। দিস ইজ টোটাল রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি ডিভাইডেড বাই পি, তার মানে কি 10/10, সরি 10, হ্যাঁ 10/1 টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি, 10/1 10, 20/2 10, তার মানে অ্যাভারেজ রেভিনিউটাই কনস্ট্যান্ট এরকম 10 থেকে যাচ্ছে। এবার মার্জিনাল রেভিনিউ কি? আমি বলেছি টোটাল রেভিনিউয়ের আগেরটার সঙ্গে যে চেঞ্জ হচ্ছে, মানে যেটা আমি বলেছিলাম টিআর এমআর এন ইজ ইকুয়াল টু টিআর এন মাইনাস টিআর এন মাইনাস 1, মানে এই ধরো 2 ইউনিট যখন বিক্রি হচ্ছে তখন মার্জিনাল রেভিনিউটা কী হচ্ছে? টোটাল দুটো ডিফারেন্স, মানে 20 মাইনাস 10 কত হচ্ছে? মার্জিনাল 10। আবার এটা লাস্টেরটা দেখি, 50-এর থেকে আগেরটা বিয়োগ করো, 50 মাইনাস 40 10, মানে মার্জিনাল রেভিনিউটাও এই কম্পিটিটিভ মার্কেটে পূর্ণ প্রতিযোগিতার বাজারে সেম থাকছে, 10 থাকছে। তাহলে টোটাল রেভিনিউ যেটা সেটা ক্রমশ বাড়ছে। যখন আমার বিক্রি হবে 0 তখন আমার আয়ও হবে 0। তাই রেখাটা দেখো, লাইন ইজ স্টার্টিং ফ্রম অরিজিন, কারণ যখন বিক্রি 0 তখন টোটাল আয়, মোট আয় মানে টোটাল রেভিনিউ ইজ 0, তাহলে ইট ইজ স্টার্টিং ফ্রম 0 অ্যান্ড ইট ইজ আপওয়ার্ড স্লোপিং, তার মানে অ্যাজ সেল ইনক্রিজেস দ্য রেভিনিউ অলসো ইনক্রিজেস। বিক্রি বাড়লে টোটাল রেভিনিউ বাড়ে। কিন্তু আমি ছকে রেখেছি কি, মার্জিনাল রেভিনিউ আর অ্যাভারেজ রেভিনিউ একটা ইয়েতে 10 ইউনিট, যেখানে এখানে এক্সাম্পলে আমি লিখেছি 10 ইউনিট, 10 ইউনিটে কনস্ট্যান্ট থাকছে, তাহলে এই লাইনটা হবে মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউয়ের যে লাইনটা সেটা হবে হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল। ইমপারফেক্ট কম্পিটিশন, অপূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে? এখানেও দেখো 1 ইউনিট করে বিক্রি বাড়িয়েছি 1 থেকে 7। এখানে কি প্রাইসটা যত তুমি বিক্রি বাড়াতে যাবে তত তোমাকে কিন্তু প্রাইসটা কম করতে হবে, কারণ দাম যদি কম থাকে তখনই বিক্রি বাড়বে, দ্রব্যের চাহিদা বাড়ে, আমি জানি, ঠিক আছে, আমরা জানি আর কি। তাহলে এখানে দামটা কমিয়েছি আমি, এখানে 10 9 8 7 মানে এক টাকা করে কমিয়েছি, এখানে তুমি 2-3 টাকা করেও কমাতে পারো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু আমাদের এক্সাম্পলে, আমাদের উদাহরণে এটা 1 টাকা করে কমিয়েছি। তাহলে টোটাল রেভিনিউ আবার সেই আগের মতো 10 একে 10, 9 দুগুণে 18, 3 আষ্টে 24 এরকমভাবে হচ্ছে। দেখো একটা পজিশনে এসে এটা হায়েস্ট হবে, তারপরে কিন্তু টোটাল রেভিনিউ নামবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, টোটাল অ্যাভারেজ এই দুটো কখনো ঋণাত্মক
হয় না, টোটাল or average can never be negative, but marginal revenue after some time can be negative. After reaching to zero it becomes negative. marginal revenue যেটা সেটা ঋণাত্মক হয়। আচ্ছা, আমরা দেখেছি টোটালটা কমছে একটা, আচ্ছা টোটালটা প্রথমে কমছে, তারপরে একটা, সরি, টোটালটা প্রথমে বাড়ছে, তারপরে একটা হাইস্টে উঠে এটা কমে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য টোটাল রেভিনিউ কার্ভটাও দেখো একটু বাড়ছে, একটা হাইস্টে রিচ করছে, তারপর এটা নামছে, কিন্তু এটা কখনোই এক্স অ্যাক্সিসকে ক্রস করে নামছে না, কারণ এটা কখনোই তোমার নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? আর তারপরে দেখো অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ এই দুটোই কমছে, কিন্তু দুটোই কমছে। মার্জিনালটা জিরো হচ্ছে, তারপর নেগেটিভে চলে যাচ্ছে, এই জন্য অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কার্ভটা দেখো ডাউনওয়ার্ড স্লোপিং, নিম্নগামী। বাট মার্জিনাল রেভিনিউ ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস, ডিনোটিং দ্যাট হিয়ার মার্জিনাল রেভিনিউ ইজ জিরো, দেখাচ্ছে যে এখানে মার্জিনাল রেভিনিউ জিরো এবং এরপর এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাভারেজ যেহেতু কখনো ঋণাত্মক হয় না, সেহেতু এটা এক্স অ্যাক্সিসকে টাচ করবে না বা এটা ছেদ করে নিচে যাবে না। নাও উই আর গোয়িং টু ডেমনস্ট্রেট দ্য রিলেশন বিটুইন ইলাস্টিসিটি, অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ। মানে আমি অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ আর স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্কটা দেখাতে চাইছি। তো প্রথমেই বলে নিই, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার সূত্রটা আমার হচ্ছে মাইনাস, এটা সবসময় মাইনাস হয়, তো মাইনাসটা আমরা লিখি না, কিন্তু যখন এখানে সূত্রটা যখন একটা মানে প্রমাণের জন্য ব্যবহার করব তখন কিন্তু মাইনাসটা লিখবো আমি, মাইনাস ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, এইটাকে মনে রাখবে, দিস ইজ দ্য ফর্মুলা অফ ইলাস্টিসিটি। এবার টোটাল রেভিনিউ আমি কি জানি, ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ, তাহলে অ্যাভারেজ রেভিনিউ কি, অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই কিউ, কিউ কিউ কেটে রইল, কি পড়ে রইল পি, তার মানে আমরা বলতে পারি অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু পি, এটাকেও মনে রাখবে। তাহলে এই দুটো আমাদের মনে রাখতে হবে। নেক্সট স্টেপে করার জন্য মার্জিনাল রেভিনিউ কি, ডেল্টা টিআর, মানে এই ত্রিভুজটাকে ডেল্টা বলি আমরা, ডেল্টা টিআর ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এবার ডেল্টা টিআর মানে কি, টিআর মানে পি ইন্টু কিউ, ডেল্টা পি কিউ ইন্টু ডেল্টা কিউ। এখানে নিয়মটা কি হচ্ছে, একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে চেঞ্জ করি। প্রথমে আমি কিউটাকে কনস্ট্যান্ট রেখেছি, তারপরে দেখো পিটাকে কনস্ট্যান্ট রেখেছি, মাঝখানে একটা পজিটিভ, যাই হোক দেখো প্রথমে আমি প্রাইসটাকে চেঞ্জ করছি, ডেল্টা পি বাই ডেল্টা কিউ ইন্টু কিউ প্লাস, তার মানে তারপরে কি থাকছে, পিটাকে কনস্ট্যান্ট রাখছে, এখানে কিউটা চেঞ্জ হচ্ছে, ডেল্টা কিউ বাই ডেল্টা কিউ। লগে যেমন করি, দুটো ইনটু থাকলে আমরা ওটা পজিটিভ মানে প্লাস চিহ্ন দিয়ে করি, যেমন লগ একটা করি না, লগ এম এন ইজ ইকুয়াল টু লগ এম প্লাস লগ এন, এইরকম এখানেও কিন্তু মানে প্লাস দিয়ে করতে হবে, ইনটু থাকলে প্লাস হয়। তাহলে কী দাঁড়ালো, প্রথমে আমি প্রাইসটা চেঞ্জ করছি, ডেল্টা পি বাই ডেল্টা কিউ, তখন কিউটা কনস্ট্যান্ট, তারপরে প্লাস, তারপরে কিউটাকে চেঞ্জ করছি, কোয়ান্টিটিটাকে ডেল্টা কিউ বাই ডেল্টা কিউ, আর এটা পিটা কনস্ট্যান্ট, দুটোই দেখো এই চেঞ্জ ইন কোয়ান্টিটি হচ্ছে, নিচটায় যেটা থাকছে চেঞ্জ ইন কোয়ান্টিটি, উপরে মাথায় কী থাকছে, একবার প্রাইসটাকে চেঞ্জ করছি তখন কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট, একবার কোয়ান্টিটিটাকে চেঞ্জ করছি তখন প্রাইসটা কনস্ট্যান্ট। তো তাহলে এই তারপরে স্টেপটা কী দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো ডেল্টা পি বাই ডেল্টা কিউ, ডেল্টা পি বাই ডেল্টা কিউ ইন্টু কিউ, আর এইটার থেকে আমরা পাচ্ছি পি প্লাস পি, এখানে দুটোই ডেল্টা কিউ, তাহলে এখানে প্লাস পি পড়ে থাকছে। এইবার এই পিটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, এইটা তো 1 হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে তো আমার পি নেই, এটা ডেল্টা পি বাই ডেল্টা কিউ, তাহলে আমি যদি এখানটা একটা ডিভাইডেড বাই পি করে দিই, তাহলে এটা যখন ব্র্যাকেট থেকে বেরোয় এই পি পি কেটে যায়, তাহলে এইটা পড়ে সেম থাকে, সেই জন্য এখানে কিউ বাই পি করলাম। এইবার তুমি মনে করে দেখো যে এই যে ইলাস্টিসিটির ফর্মুলাটা আমরা নিয়েছিলাম, মাইনাস অবশ্যই, মাথায় ছিল ডেল্টা কিউ বাই ডেল্টা পি আর পি বাই কিউ, এখানে ঠিক তার অপোজিটটা, ডেল্টা পি বাই ডেল্টা কিউ, কিউ বাই পি, ঠিক অপোজিট, দেখো ঠিক অপোজিট। তাহলে আমি এটা লিখতে পারি 1/e, মানে এটা ঘুরে গেলে তোমার ইলাস্টিসিটি হচ্ছে 1/e, আর মাইনাসটা নিতে হবে, তাহলে এটাকে লিখলাম 1/e প্লাস 1, তাহলে এটা এবার সাইড এদিক ওদিক করে লিখলাম 1 মাইনাস 1/e, আর পিটা আমি আগেই দেখেছি অ্যাভারেজ রেভিনিউ হয়ে যাচ্ছে, পি এর জায়গায় এ আর বসিয়ে দিলাম, তাহলে এমআর ইজ ইকুয়াল টু এ আর ইন্টু 1 মাইনাস 1/e, এটা হচ্ছে রিলেশন।
এবার ধরো ইটা যদি গ্রেটার দ্যান ওয়ান হয়, ইটা যদি আমার গ্রেটার দ্যান ওয়ান হয়, ধরো ইটা যদি টু হয়, তাহলে ওয়ান মাইনাস হাফ, তার মানে কি হবে না এম আরটা জিরোর থেকে বড় হবে, কারণ একটা ভ্যালু থাকবে, সেটা হাফ ইন্টু এয়ার, এয়ার যা হবে যাই হোক একটা ভ্যালু থাকবে। এবার যদি আমার ইটা ইজ ইকুয়াল টু ওয়ান হতো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যেত, সেখানে এম আর ইজ ইকুয়াল টু জিরো হতো। এবার যদি ইটা যদি লেস দ্যান ওয়ান হতো, ইটা লেস দ্যান ওয়ান হওয়া মানে ধরো এটা যদি হাফ হতো, এখানে হাফ মানে ওয়ান মাইনাস ওয়ান বাই হাফ, মানে এই টুটা ঘুরে উপরে যেত, মানে ওয়ান মাইনাস টু, মানে এটা একটা নেগেটিভ ভ্যালু আসতো, ঋণাত্মক ভ্যালু আসতো, দিস উড বি নেগেটিভ। তার মানে এম আর তার মানে লেস দ্যান জিরো হতো সেখানে। এবার ধরো যদি তোমার এম আর ইজ ইকুয়াল টু পি হয়, মানে তোমার ধরো সরি ই যদি ইনফিনিটি হয়, এটা যদি ইনফিনিটি হয়, ওয়ান মাইনাস ইনফিনিটি মানে এটা ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি, মানে তোমার এটা হয়ে যেত জিরো, ইনফিনিটি দিয়ে কিছুকে ভাগ করা জিরো হয়ে যেত, ঠিক আছে। তাহলে ই ইজ ইকুয়াল টু ইনফিনিটি হলে এম আর ইজ ইকুয়াল টু পি হতো, মানে এটা ওয়ান মাইনাস জিরো হয়ে যেত, তার মানে এটা পড়ে থাকতো এম আর ইজ ইকুয়াল টু এয়ার হতো, এয়ার আমি জানি পি, তাহলে এম আর ইজ ইকুয়াল টু পি বলো বা এম আর ইজ ইকুয়াল টু এয়ার বলো, তাই হতো।